এবার হিরো আলমকে গণধোলাই করে ফেঁসে গেলেন বিএনপি, মহাবিপদে পড়েছেন তারেক রহমান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এগুলো আওয়ামী লীগ থেকে পরিচালিত একটি গোপন সূত্রের কাজ, আর সেটা আপনার ছদ্মবেশী কিছু মানুষের দ্বারা সংগঠিত করানো হচ্ছে। হিরো আলমকে বেধড়ক পিটানি দেওয়া হয়েছে। তার স্ক্রিনে ঘটনা ঘটিয়েছে বিএনপির কিছু নেতাকর্মীরা, যাদের বক্তব্য ছিল যে তুই রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা দিছিলি, তুই বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলছিলি, তারেক রহমানকে নিয়ে কথা বলছিলি। তবে হিরো আলম পাল্টা কাউন্টারে বলল, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিরো আলমকে গণধোলাই করেছেন বিএনপি। আসলে কি তারা বিএনপি, আওয়ামী লীগ, নাকি সন্ত্রাসী, নাকি অন্য কোনো দল? দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে। হিরো আলমকে কেন গণধোলাই করা হলো, হিরো আলমকে গণধোলাই করার পেছনে কার হাত রয়েছে? সম্মানিত দর্শক শ্রোতা, অবশেষে গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ নিউজ আজকের এই ভিডিওটি আপনারা জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনার কাছে এটা মনে হবে যে বিশাল একটা কাজ আপনি করে ফেলছেন, মাজারটা ভাঙতে পারলেই মনে হয় যেন দেশের বিশাল উন্নতি করে ফেলবেন। আপনাকে তো বুঝাচ্ছে, একটা কুচক্রী মহল বুঝাচ্ছে আপনাকে দিয়ে এমন কিছু কাজ করানো হবে যেই কাজগুলো দিয়ে মূলত দেশের আইন শৃঙ্খলা, সামাজিক পরিস্থিতি সবকিছু নষ্ট করার একটি পায়তারা করবে। তারা কারা? তারা আওয়ামী লীগ অথবা আপনার দলের মধ্যে ঘাপটি মারা কিছু দালাল, সুযোগ সন্ধানী মানুষ। বাংলাদেশে যে কোনো স্বাধীনতা অর্জন হওয়ার পরে একেবারেই আইন শৃঙ্খলা একদিনের মধ্যে পরিবেশ সুন্দর হবে সেটা আমি বলছি না, কিন্তু এই আইন শৃঙ্খলা এবং পরিবেশকে নস্যাৎ করার জন্য কিছু দালাল কুচক্রী মহল বাংলাদেশে আজকের উঠে পড়ে লেগেছে। এই সম্পর্কে আপনাকে সতর্ক হতেই হবে। যদি সতর্ক না হন তাহলে সামনের দিনগুলোতে আপনাদের জন্য ভয়াবহ মুসিবত অপেক্ষা করছে। সেজন্যই আমি লাইভে এসেছি। আমি বারবার বলার চেষ্টা করি যে বাংলাদেশে আপনি, এই দেশটা কোনো ইসলামী রাষ্ট্র না, কিংবা এই রাষ্ট্রটা কোনো কারো বাপের কাছে তুলে দেই নাই, কিংবা এই রাষ্ট্রটার এখন কোনো নির্বাচিত সরকার নেই। এই রাষ্ট্রটা যেমন ছিল তেমন আছে, তেমনই থাকবে, কিন্তু এই রাষ্ট্রের সংস্কার করতে হবে। এই দেশের একজন হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, একজন পীর সাহেব তার পীর সাহেবের নিয়ম নীতিতে চলবে, একজন ইসলামী আন্দোলনের কর্মী তার মতো করে চলবে, জামাত তার আদর্শ নিয়ে রাজনীতি করবে, পীর সাহেবরা পীরের আদর্শ নিয়ে রাজনীতি করবে, তাবলিগ তাবলিগের কাজ নিয়ে করবে, শিক্ষক শিক্ষকের জায়গায় পড়াশোনা করাবে। আবার এদেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা যে যার মতো করে যেভাবে চলেছে সেভাবেই চলবে। এটাই তো স্বাধীন বাংলাদেশ। কিন্তু আপনার কাছে কিছু মানুষ এসে এত 16 বছরে তাদের কোনো খবর নাই, 16 বছরে দেশ রক্ষার কোনো আন্দোলন নাই, 16 বছরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, 16 বছরে জনগণের পাশেও দাঁড়াতে পারে নাই। 16 বছর পর যখন ছাত্ররা একটি বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশকে গঠন করেছে, তখন কারা জানি নগদে আবার গজিয়ে উঠে তারপরে এই বাংলাদেশের সংস্কারের নামে চরমভাবে এমনভাবে কিছু কাজ করছেন যেই কাজগুলো চরম ধিকৃত। এবং আমি মনে করি এই কাজ চলমান থাকলে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে একটি অস্বস্তি কাজ করবে, এবং সেটা গিয়ে আলটিমেটলি আমাদের এই বিজয়ের উপরে গ্লানি, আমাদের এই বিজয়কে কলঙ্কিত করবে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ একটি এমন একটি দেশ যেখানে সমগ্র মতের মানুষদের বসবাস। এই বসবাস যদি আওয়ামী লীগের আমলে যারা বসবাস করেছে তারা যদি আওয়ামী লীগের দালাল না হয়ে চরমভাবে যদি তারা দেশের মানুষের ক্ষতি না করে থাকে, যদি কারো উপরে আক্রমণ না করে থাকে, চুরি না করে থাকে, ডাকাতি না করে থাকে, গুন্ডামি না করে থাকে, আপনি কোনো ব্যক্তিকে কোনোভাবে তাদের উপরে আক্রান্ত করার সুযোগ আমাদের নাই। যে হোক সে, বাংলাদেশের সমগ্র মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার, আমাদের সকলের। বাংলাদেশের একজন হিন্দু ব্যক্তির মাজার মন্দির পাহারা দেয়া আপনার যেমন দায়িত্ব, বাংলাদেশের মসজিদ, মাদ্রাসা, পীর সাহেব, দরগা, মাজার, ওই কি বলে প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নায়ক নায়িকাদের প্রত্যেকটি জায়গায় স্থানকে পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে দেশপ্রেমিক নাগরিকদের। কিছু দুষ্ট আছে, কিছু চক্র আছে, এদের পলিসি আপনাকে বুঝতে হবে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে সুষ্ঠু সুন্দরভাবে হয়নি। যেই দল এই সকল অপকর্মের সাথে, সে যেই দলের হোক, সে ওই বড় দলের নাম দিয়ে হোক, ইসলামী দলের নাম দিয়ে হোক, কিংবা মিথ্যাভাবে ইসলামী দলকে বিকৃত করে এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হবে, তারা আদতে আপনার কোনো বন্ধু নয়। তাদের সাথে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের কোনো বিন্দুমাত্র সম্পর্ক নাই। আমি বহুবার জানার চেষ্টা করেছি, আমি জানতে চেয়েছি, আমি বুঝতে চেয়েছি যে এই মুহূর্তে আমাদের এই বাংলাদেশের মানুষের মেন্টালিটি কি। কিন্তু আমি যখন দেখছি কিছু কিছু দুষ্ট, যারা গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের দালালি করেছে, যারা 16 বছরে একটা মিছিল করে নাই, একটা মিটিং করে নাই, একটা টকশো করে নাই, একটা অনলাইনে স্টেটমেন্ট দেয় নাই, আজ তারা রাস্তাঘাটে বড় বড় নেতা সেজে বসে আছে।
কোনো অবদান নেই বাংলাদেশের স্বাধীনতার জন্য। আজ তারা বড় বড় নেতা হয়ে বসে আছে, এক এক জায়গায় এক এক ধরনের চরমভাবে মাস্তানিপূর্ণ আচরণ করে জাতিকে বিভাজনের দিকে ঠেলে নেওয়ার গভীর চক্রান্ত। আমি মনে করি এগুলো আওয়ামী লীগ থেকে পরিচালিত একটি গোপন সূত্রের কাজ, আর সেটা আপনার ছদ্মবেশী কিছু মানুষের দ্বারা সংগঠিত করানো হচ্ছে। এই বাংলাদেশে কোন মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার অধিকার কারো নেই। বিএনপির নেই, জামাতের নেই, চরমনের নেই, কোন মানুষের নেই। আপনার একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা থাকলে আপনি তাকে আইনের আওতায় নিয়ে আসবেন, আপনি তাকে প্রশাসনের কাছে সোপর্দ করবেন, আপনি তাকে আইন প্রসিদ্ধভাবে সুন্দর পদ্ধতিতে তাকে বহিষ্কার করবেন। মাদ্রাসায় গিয়েছেন কিংবা কলেজে গিয়েছেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা অথবা যে কোনো সাধারণ একজন হিন্দু শিক্ষক হলেও আপনি গিয়েই চেপে ধরে তাকে পদত্যাগ করতে বলতে পারেন না। আপনি গিয়েই যে কোনো একজন নাগরিকের উপরে অত্যাচার করতে পারেন না। হিরো আলমের সাথে আপনার সমস্যা থাকতে পারে, রাজনৈতিক আদর্শের বিন্দু পরিবর্তন আপনার সাথে থাকতে পারে, হিরো আলম আপনার ধর্মের, আপনার দলের না হতে পারে, কিন্তু তিনি যাই হোক না কেন তার উপরে যদি আওয়ামী লীগের আরাফাতের মতোই আপনিও আক্রমণ করেন, তাহলে আরাফাত আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? আমি এই মুহূর্তে প্রশাসনকে অনুরোধ করব, যে দলের হোক, যে আদর্শের হোক, হিরো আলমের উপর আক্রান্তকারী প্রত্যেকটি ওই সকল নব্য দালালদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে এমন শাস্তি নিশ্চিত করবেন, বাংলাদেশের কোন জনগণের উপরে কেউ কোন ধরনের রক্তচক্ষু আজকে দেখাতে না পারে, আঙ্গুল দেখাতে না পারে, তার ভাবে আপনাদেরকে সেই শায়েস্তায় করতেই হবে। যত বড় ক্ষমতাধর, আমি জানি এগুলোর সাথে কেন্দ্রীয় জাতীয় পর্যায়ের কোন নেতৃবৃন্দের সম্পর্ক নেই। বারবার জননেতা জনাব তারেক রহমান নির্দেশ দিচ্ছে, কারো উপরে আক্রমণ করবেন না, কেউ জমি দখল করবেন না, কোন জায়গায় চাঁদাবাজি চলবে না। তারপরেও রশিদ ছাপিয়ে ছাপিয়ে জায়গায় জায়গায় যারা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে দল থেকে বহিষ্কারই নয়, শুধু তাদেরকে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে চিহ্নিত করে চরমভাবে শিক্ষা দিতে হবে এবং এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। যেমনি ভাবে আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছি, তেমনি ভাবে এই মুখোশধারী দলবাজদেরকে বিতাড়িত করতে হবে। আমি অনেক জায়গা থেকে সংবাদ পেয়েছি, বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গার শিক্ষা প্রতিষ্ঠান যারা আদতে কোনো রাজনৈতিক দল করে না, তাদের চিন্তা চেতনায় রাজনৈতিক দল নাই, তারা যেই সরকার আসে সেই সরকারের মতো করে চলে। তো যে যার মতো চলবে, তুমি কে আমি কে? কোন মানুষ যদি কোনো হত্যা কিংবা সন্ত্রাস কিংবা নৈরাজ্যের সাথে সম্পৃক্ত না থাকে, তাকে কোনো অবস্থায় কোনো জায়গায় চাপ সৃষ্টি করে অন্যায়ভাবে পদত্যাগ কিংবা কোনো ধরনের অযৌক্তিক আচরণ করা এই বাংলাদেশের কোন রাজনৈতিক দল মেনে নিবে না। জামাতের নাম দিয়েও মেনে নিবে না, বিএনপির নাম দিয়েও মেনে নিবে না। এই আচরণগুলো কিন্তু সারা বাংলাদেশের হাজার হাজার হচ্ছে তেমনটা নয়। একটা দুধের বালতির মধ্যে সামান্য একটু প্রস্রাবের পানি পড়লেই ওই দুধের পাত্রের দুধ আর ভক্ষণ করা যায় না। সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষক ভালো আছে, প্রতিষ্ঠান ভালো আছে, পীর মাশায়েখরা ভালো আছে, সেটা জাতির কাছে প্রকাশ পাবে না। আপনি একটা অপকর্ম করবেন, ওই একটা অপকর্ম সমগ্র জাতির সামনে প্রচার হবে, প্রকাশ পাবে, সেটা আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কলঙ্কিত করবে। অতএব যারা স্বার্থবাজ, বাবার সাথে বাবার সমস্যা, চাকরিতে চাচার সাথে চাচাতো ভাইয়ের সমস্যা, এখন সব সমস্যা বৈষম্য বিরোধী আন্দোলনের নাম লাগাইয়া তারপরে আপনি এই রাস্তাঘাটে ক্ষমতার ধাপড় দেখাবেন। এই জন্য তো বাংলাদেশ স্বাধীন করতে কেউ দেয় নাই, দিবে না, এবং এটা কোনোদিন বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট ছিল না, এখনো নাই। কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে এই জনগণের উপরে যেখানে সেখানে যা ইচ্ছা তাই? এইভাবে কোনো ধরনের কাজ করা যাবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, শুধু হিরো আলম নয়, আমি যে আদর্শ পোষণ করি আপনাদেরকে বারবার বলেছি, এই দেশ চলতে হলে সিনেমা হল থাকবে, গায়ক গায়িকা থাকবে, নায়ক নায়িকা থাকবে, খেলাধুলা থাকবে, আপনার ধর্মকর্ম থাকবে, মসজিদ মাদ্রাসা মন্দির থাকবে, ইসলাম থাকবে, ভিন্ন ধর্ম থাকবে। শুধু আপনাকে করতে হবে যার যেটা আছে তাকে সেটা স্বাধীনভাবে পালন করার নিশ্চয়তা দেওয়ার জন্যই বাংলাদেশ স্বাধীন করেছি। এতদিন সেটার নিশ্চয়তা ছিল না, এতদিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের স্বাধীনতা ছিল না, এতদিন ইসলামপন্থীদের স্বাধীনতা ছিল না, ধর্মভিত্তিক দলগুলোর স্বাধীনতা ছিল না। আপনাকে এই স্বাধীনতা দেওয়ার জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজকের এই স্বাধীনতাকে যারা কলঙ্কিত করতে চায় তাদের হাত থেকে আপনাদের কি দেশটাকে রক্ষা করতে হবে। আমি বাংলাদেশের একটা মাজারের উপরে আক্রমণের পক্ষে না। মাজারে কি হয় না হয় আপনিও জানেন, আমিও জানি, কিন্তু এই মাজারগুলো যারা পরিচালনা করে আপনি ডে বাই ডে সংস্কার করতে পারেন, কিন্তু একদল ফেসবুকে পোস্ট করবে, আপনাকে উস্কে দিবে,
তারপরে ওখানে লাঠি সোটা নিয়ে যেতে বলবে, যাওয়ার পরে হামলা মামলা হবে, তারপরে এটাকে দিয়ে বিদেশিদেরকে দেখাবে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বাংলাদেশে, যেখানে মানুষের স্বাধীনতা ভোগ করতে পারে না। বুঝতে হবে আপনাকে, কে অধিকার দিয়েছে আপনাকে, কোন দল বলেছে তোমাকে যেতে হবে। এই নতুন নতুন যারা ধর্ম ব্যবসা শুরু করেছে, ধর্ম কায়েমের নামে যারা বাংলাদেশের সংঘাত তৈরির একটি নতুন নতুন তৈরি করছে, আপনাদেরকে তাদের জায়গা থেকে সতর্ক হতে হবে। দেশে এখন পর্যন্ত অনেক কিছু সংস্কারের বাকি। বাংলাদেশের মানুষের প্রত্যেকটি জায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পুলিশ সেটআপ দিতে হবে, আইন প্রশাসন ঠিক করতে হবে, সমস্ত জায়গায় আওয়ামী লীগের দালালদের কাছ থেকে দেশকে আগে উদ্ধার করতে হবে। সব কিছুর পরে আপনি আস্তে 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 আপনার দাওয়াতি কার্যক্রমের মধ্য থেকে মানুষের ভিতরে বিপ্লবিক পরিবর্তন আনতে হবে। তা না এনে চাপিয়ে ধরে কোনো কিছু আপনি করলে সেটা 2 দিন 5 দিন টিকবে না। তার প্রমাণ হচ্ছে গত 16 বছর আওয়ামী লীগ যা করেছে, কোনো কিছু বাংলাদেশের জনগণ রক্ষা করে নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমার এই বক্তব্য এমনটা নয় যে এই বক্তব্য দেওয়ার অর্থ আমি ব্যক্তি জীবনে এভাবেই চলি না। এই বক্তব্যের অর্থ হচ্ছে আপনাকে এই বাংলাদেশের রাজনৈতিক অবস্থান বুঝতে হবে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিতে হবে, দেশের শত্রু সম্পর্কে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশের এই ধরনের অপকর্মগুলো এখন আওয়ামী লীগ ঘটাবে, করাবে, কিন্তু নাম চড়িয়ে দিবে আপনার গালের উপরে, আপনার গায়ের উপরে। একটা পর্যায়ে গিয়ে কি করবে জানেন? সারা বাংলাদেশের কেউ কেউ এমন ষড়যন্ত্র করবে, যেই ষড়যন্ত্রে আপনি পাড়া দিলে বাংলাদেশের সাধারণ যারা কোনো সময় দল টল করে না, সেই সকল আলেম ওলামা পীর মাশায়েখদেরকে একটা বিচ্ছিন্ন জোট বানাতে বাধ্য করবে। সেই মানুষগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এই মানুষগুলোই আওয়ামী লীগের শক্তি হিসেবে আবার আবির্ভূত হবে। আপনি যদি রাষ্ট্রের কল্যাণ চান, তাহলে তাদের নিরাপত্তা সবার আগে আপনার দিতে হবে। যে না, আপনি যে আদর্শের হন, আপনার প্রতিষ্ঠান থাকবে, আপনার ইমামতি থাকবে, আপনার দরবার থাকবে, আপনার মাজার থাকবে, আপনার প্রতিষ্ঠান থাকবে। আমি যদি মন্দির পাহারা দিতে পারি, তাহলে আমি কেন অন্যান্য জায়গাগুলো নিশ্চিত পাহারা দিয়ে তাদের নিরাপত্তা দিতে পারবো না? যদি তা দিতে না পারি, তাহলে আমাদের কপালে মুসিবত আছে। আজ হিরো আলম আমার দলের কেউ না। এই ব্যক্তির উপরে যারা আক্রমণ করেছে, আমি তীব্র নিন্দা জানাই। আপনার এই আক্রমণটা কোনোভাবে কাম্য নয়। তার সাথে আপনার আদর্শের প্রবলেম আছে। তিনি যদি বাংলাদেশের মানুষের জন্য হার্মফুল হয়, আপনি মামলা করতে পারেন, আইনের আওতায় আনতে পারেন। তাকে অপছন্দনীয় হলে আপনি তার জন্য কথা বলতে পারেন, টক করতে পারেন। তাকে আপনার যে কোনো জায়গায় আপনি ভিন্ন হইতে প্রতিবাদ করতে পারেন। কিন্তু লোকটা মাঠ থেকে উঠে আসা, রাস্তা থেকে উঠে আসা সাধারণ একজন নাগরিক, তার রাজনৈতিক দর্শন ভিন্ন থাকতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তিনি বিতর্ক হয়েছেন, নিজে নিজে হয়েছেন, তাতে আপনার কি? আপনি তো তাকে নিয়ে কেউ আপনাকে আক্রমণ করতে বলে নাই। আমি জননেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই যে কোথায় জানি বগুড়াতে একটা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে তারেক রহমান কি বলে কোকোর নামে করে দিয়েছিলেন, আরাফাত রহমান কোকো। সাথে সাথে বিএনপির নেতৃবৃন্দকে নির্দেশ দিয়ে সেইখান থেকে তিনি ওই নাম ছিঁড়ে ফেলেছেন, বলেছেন ওই যা আগে নাম ছিল সেটাই থাকবে, আমাদের কোনো নাম এখানে কে বসাতে বলেছে? আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত, যারাই অতি মাত্রায় আপনাকে সুফিগিরি দেখাতে যাইয়া কোন ইসলামপন্থী দলের কাছে গিয়া এমন ভাবে আপনাকে বলবে, হুজুর এটা হারাম, এটা হালাল না, এখনই ভাঙতে হবে, এখনই শেষ করতে হবে, সবার আগে ওই শালার টুটি চেপে ধরেন। ওরা হচ্ছে দান্দাবাজ, 16 বছর কিছু করতে পারে নাই, এখন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নস্যাৎ করার জন্য এই অপকর্মের জন্য আপনার কাছে আসছে। ওর উদ্দেশ্য মহৎ নয়, ওর উদ্দেশ্য সঠিক নয়। আপনাকে রাজনৈতিক অবস্থান নিশ্চিত করে, পরিস্থিতি বিবেচনা করে, বাংলাদেশের রাজনৈতিক অবস্থানের উপর নির্ভর করে রাজনীতি করতে হবে। কোন জায়গায় কোন প্রকার ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠানকে, সে আমার আদর্শের হোক কিংবা না হোক, কারো উপরে কোনো আক্রান্ত করার বৈধ অধিকার কারণেই সে যে দলের হোক, যারাই করবে বুঝতে হবে তারা অতি ভক্তি চোরের লক্ষণ। এরা হচ্ছে অতিরিক্ত আপনাকে দেখিয়ে, মানে আপনার মাধ্যমে একটি অরাজক পরিস্থিতি তৈরি করে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করতে চায়, আর কিচ্ছু না। কে বলেছে তোমাকে? যার ইচ্ছা যেভাবে খুশি সেভাবে। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল আছে, ইসলামপন্থী রাজনৈতিক দল আছে, জামাত আছে, চরমনাই আছে, তাবলিগ আছে, বড় বড় পীর মাশায়েখ আছে। কই কেউ তো গিয়ে কোনো জায়গায়
আপনার কোন একটা মাজারের আর হিরো আলমকে পলিটিশিয়ান হতে সাহায্য করেছিল আজকের দিনে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা। আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে হারানোর জন্য হিরো আলমকে ওই সময় ব্যাপক ভোট দেওয়া হয়েছিল, আর সেই ভোটের মধ্যে বগুড়াতে একবার নিজের জনপ্রিয়তারও প্রমাণ পেয়েছিলেন হিরো আলম। বাট কোনো কারণে তার রেজাল্টটা আসলে তার পক্ষে যায়নি। এরপরই রাজনীতিতে খুব অ্যাক্টিভ হয়ে গেলেন হঠাৎ করে। তৎকালীন সময় হিরো আলমকে ঢাকা 10 আসনেও নির্বাচনের জন্য ঘোষণা দিতে দেখা গেল। আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে নির্বাচনের দিন হিরো আলমকে মারধরের শিকার হতে হলো। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে গেল আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে মুশফিক ফজল আনসারি ভাই তিনি বিষয়টা উত্থাপন করলেন। ইউরোপীয় ইউনিয়ন পাল্টা বিবৃতি দিল। 10টা দেশ এই ইস্যুতে সরকারের কাছে বিষয়টার সুষ্ঠু তদন্ত চাইল। এরপর আমেরিকার একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসলো। আসার পরে তারাও হিরো আলমের খোঁজ খবর নিল। বিবিসি বাংলা প্রতিবেদন করলো আরাফাতের নির্বাচনের দিন হিরো আলমকে মার এবং ডিবিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের ইস্যুতে এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আজকে যে মারটা তিনি খেয়েছেন, তার মুখের যে বক্তব্য শুনেছেন, এটা হচ্ছে আজকে বগুড়ার আদালত চত্বরে হিরো আলমকে বেধড়ক পিটানি দেওয়া হয়েছে। তার চেহারা টেহারা, তার কথার ভাবভঙ্গিতে বুঝতে পারছেন যে আজকে তার সাথে কি ঘটেছে। আজকের এই ঘটনা ঘটিয়েছে বিএনপির কিছু নেতাকর্মীরা, যাদের বক্তব্য ছিল যে তুই রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা দিছিলি, তুই বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলছিলি, তারেক রহমানকে নিয়ে কথা বলছিলি। তবে হিরো আলম পাল্টা কাউন্টারে বললো যে আমি তারেক রহমানকে নিয়ে কথা বলি নাই, তবে খালেদা জিয়ার নিয়ে কথা বলছিল। আমি নিজেও তখন বলছিলাম যে অতিবার বাইরো না, কারণ হচ্ছে কি তোমার যারা ভোট দিচ্ছে, সাপোর্ট করছে, এই সাপোর্টটা তোমার সাপোর্ট না, এটা হচ্ছে আওয়ামী লীগের বিপরীতে। এখানে যেটা ছাগলও দাঁড়াইতো তারাও কিন্তু সাপোর্ট করতো। বেসিক্যালি আলমের সেই বক্তব্যটাতেই বিএনপির নেতাকর্মীরা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। কোন বক্তব্যটা? যখন বেগম খালেদা জিয়াকে 8 পাস একটা বক্তব্য দিয়া বলছিল যে আমি 7 পাস, খালেদা জিয়া 8 পাস, আমার থেকে 1 ক্লাস শুধু বেশি পড়ছে, সো এটার সে কাছাকাছি লেভেলে তুলনা করে ফেলছিল। আর বিএনপির রুহুল কবির রিজভির বিরুদ্ধে সম্ভবত আলমকে নিয়ে পাগল বা এরকম টাইপের কোন একটা শব্দ ইউজ করছিল, সে মানহানি মামলা ঠুকে দিয়েছিল। সেই জিনিসগুলোর ঝাল আজকে মিটিয়েছে বগুড়ার আদালত চত্বরে প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীরা। হিরো আলমের বক্তব্য যে আওয়ামী লীগ থেকে বিএনপি আর ভালো কই। এখন আজকে যে মাইকটা খাইছে, এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কি কোনো বিবৃতি দিবে? মুশফিক ফজল আনসারি তিনি কি এটা মার্কিন পররাষ্ট্র দপ্তরে তুলে ধরবেন যে বগুড়ার আদালতে হিরো আলমের সাথে কি ঘটলো? আমেরিকার গণমাধ্যম বিবিসি বা আরো আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে তারা কি কোনো প্রতিবেদন করবে? আজকে কিছুই আর হবে না, এটাও 100% আপনি শিওর থাকেন। তাহলে হিরো আলমের সাথে যা ঘটলো সেটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল? আমার দৃষ্টিতে এটা শতভাগ ভুল। কেন ভুল বুঝাই? হিরো আলম অন্যায় করছে। এখন সেই অন্যায়টার জন্য এই যে নেতাকর্মী যারা আছে, আওয়ামী লীগের মধ্যে ঠিক এরকম নেতাকর্মী ছিল 5%, বিএনপির মধ্যে এটা এখন 5% আছে। এই 5% কারা? এরা বেসিক্যালি দলের সুবিধাভোগী। এরা মনে করে এদের এরকম অতি উৎসাহী কর্মকাণ্ডে দলের সিনিয়ররা খুশি হবেন। হিরো আলমকে মাইরা প্রমাণ করতে চাইলো যে আমরা কতটুকু শক্তিশালী, দেখো। এটি কিন্তু প্রমাণিত করার চেষ্টা করলো। হিরো আলম একটা ক্যারেক্টার, যে তারা মাইরা প্রমাণ করতে হবে বিএনপি কতটা শক্তিশালী দল। দলীয় সিনিয়রদের এটাতে কোনো ভূমিকা ছিল না, সেটা আমরা স্বীকার করি। কিন্তু এই যে যারা মারলো, তাদের ব্যাপারে বিএনপির ভূমিকা কি হবে? এখনো ক্ষমতায় আসে নাই বিএনপি, এমনিতে জামাতের সাথে রাজনৈতিকভাবে একটা দোলাদুল্লে আছে। পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা আওয়ামী লীগ বিএনপি করলেও অথবা এগুলার বাহিরেও তারা ভাবে যে আগামী দিনে বাংলাদেশে বিচারের যে সংস্কৃতি সেটা চালু হবে, আমার বাক স্বাধীনতার জায়গাটা চালু হবে, যে আমি আমার জায়গা থেকে যে কোনো একটা মন্তব্য করতে পারবো। সেই মন্তব্য করলে সেই মন্তব্যের জন্য কমেন্টে এসে কল্লা ফেলানো, দেশে এলে তুলে ফায়দা ফেলানো, অথবা দেশে থাকলে এইভাবে নিয়ে হিরো আলমের মতন মারামারি করা। তো সেটা কি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ আসছে, যে বাক স্বাধীনতার বাংলাদেশ আসছে বা আমরা আশা করছি, সেই বাংলাদেশের রিফ্লেকশন কি এটা হচ্ছে না? নির্বাচনে এখনো দেরি আছে, মিনিমাম 2 থেকে 3 বছর। এই 3 বছরে এরকম 5% নেতাকর্মীরা বিভিন্ন জায়গায়, বৌজামাইয়ের ঝগড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানান অপরাধকে কিন্তু তারা জড়িত হয়েছে। বিএনপির সিনিয়ররা ব্যাপক এটা নিয়ে তারা রিয়েকশনও দিচ্ছেন, ইভেন নিজেরা বাদী হয়ে মামলাও করছেন, দ্যাটস গুড সাইন। কিন্তু এই 5% নেতাকর্মীকে থামানো না গেলে বিএনপির সেই 2006 পূর্ববর্তী যে সীমাটা ছিল 2001 থেকে 6, ওই সময় কিন্তু এগুলো ছিল। আমি নিজে তখন রাজনীতি করতাম। তো সেই দৃশ্যপটি আবার ফিরে আসতেছে। আর হিরো আলমের মতন ক্যারেক্টারদেরকে মারার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে, যারাই করতেছে তাদের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নিতে হবে। না নিলে সাধারণ মানুষের কাছে মনে হবে যে সন্ত্রাসী দলই। কারণ বদরুল খাদিজারে কোপাইছে, দোষ পড়ছে ছাত্রলীগের ঘাড়ে। বদরুল লীগ আপনারাই তো লিখছেন, তাই না, বিভিন্ন জায়গায়। এখন না আলমরে মাইকটা ঠিক আছে, তো মাইক ঠিক আছে, আজ থেকে 1.5 মাস আগে ছাত্রলীগের নেতারা জীবনে সাদ্দামের বক্তব্যটা খেয়াল নাই, একদম দেখা নিমু, আজকে কোথায় সাদ্দামরা? তো এরকম দিন বিএনপি 16 বছর পার করছে না প্রায়। আবার যে আসবেন আপনি কেন মনে করতেছেন? তখন আর ছাত্রলীগ যুবলীগের দোষকে দিবেন। বিপরীত পক্ষ বক্তব্য দিলে ছাত্রলীগ পিটাইছে, এখন বিএনপি পিটাচ্ছে, তাহলে আর আপনি পার্থক্যটা কোথায় পাচ্ছেন? এই দেশে এস্টাবলিশ করতে হবে বিচার। যে কোনো মানুষ তার জায়গা থেকে সে সরকারের সমালোচনা করবে, যে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর সমালোচনা করার অধিকার তাকে সংবিধান দিচ্ছে। এতদিন ছিল না, এতদিন আওয়ামী লীগ সরকার এটাকে এস্টাবলিশ করতে দেয় নাই, গলা চাইপা ধরছে, সেই কারণে তো টাইনা নামাইছে পাবলিক, নাকি? তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতাই থাকতো, এটা করে নাই দেখে আওয়ামী লীগকে মানুষ ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামিয়েছে। তাহলে নতুন যে বৈষম্য বিরোধী বাংলাদেশ, সেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, ছাত্রলীগ দেখলে পিটিয়ে মেরা ফেলা হচ্ছে। এই যে গতকালকে যে ছেলেটারে মারা হলো, কোন জায়গায় জানি, 5 বছরের ছোট্ট না 5 মাসের ছোট একটা বাচ্চা আছে, ওষুধ আনতে গেছে, পিটিয়ে মেরা ফেলছেন। তো ছাত্রলীগ যখন পিটিয়ে মেরা ফেলছে, সেখানে আর এখানে পার্থক্যটা কি রইল? পার্থক্যের জন্যই তো এই পতন হইলো, বা এই এতগুলা ছেলে জীবন দিল, এগুলা করার জন্য। আবার দেখলাম কক্সবাজার না কোন জায়গায় 2টা ছেলে
কারে ধর্ষণ করছে, কারে হত্যা করছে, কোনো রকম এভিডেন্সই নাই। এই দুই ছেলের গণধোলাই দিয়ে প্রায় মৃতপ্রায় অবস্থা। এদেশে তো আইন আছে। এখন সামান্য ক্ষমতা হাতে আসার পরেই যদি এই ধরনের ভূমিকা অবতীর্ণ হয়, তাহলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যা করছে এত বড় ক্ষমতা থাকার পরে 15 বছর, তো তারার ভাই আপনি অপরাধটা কোথায় দেখলেন? আজকে ঠিক একই অপরাধ যখন আপনি করতেছেন তখন এটা হালাল মনে হচ্ছে। বেসিক্যালি এটা অশনি সংকেত। নতুন বাংলাদেশে বিচারের ইস্যুটাকে পারফেক্ট করতে হবে। যে কোনো মানুষ অন্যায় করতেই পারে, তার জন্য রাষ্ট্র আছে, আইনের মাধ্যমে তাকে বিচার করতে হবে। আপনি গণধোলাই দিয়ে মেরা ফেলবেন, আপনি আপনার মতের বিপরীতে গেলে তার বাড়িঘর ভাঙচুর করবেন, তার প্রতিষ্ঠান লুট করবেন, এটা কখনোই কিন্তু আসলে কাম্য না। বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা যথেষ্ট অ্যাক্টিভ, বাট এই বিষয়গুলোকে শক্তভাবে ডিল করতে না পারলে, হিরো আলমের মতন সমালোচকদেরকে যদি এইভাবে পিটানো হয়, তাহলে বুঝতে হবে যে খুবই অশনি সংকেত। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন হিরো আলমকে যে গণধোলাই করা হয়েছে, এর পেছনে কার হাত থাকতে পারে, এর রহস্য কি? দর্শক শ্রোতা, এটা কি বিএনপি তার উপরে গণধোলাই চালিয়েছে, নাকি আওয়ামী লীগ, নাকি অন্য কোনো দল, নাকি এর পেছনে সন্ত্রাসীর হাত রয়েছে? দর্শক শ্রোতা, বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য, একটি বিশৃঙ্খল রাষ্ট্র তৈরি করার জন্য একটি মহল এর পেছনে গোপনে হাত চালাচ্ছে। দর্শক শ্রোতা, হিরো আলমকে গণধোলাই চালিয়েছে, অনেকেই বলতেছে বিএনপি, আওয়ামী লীগ, সন্ত্রাসী যেই হোক না কেন। দর্শক শ্রোতা, আজকের এই হিরো আলমকে গণধোলাই মারধর সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য শুনতে পারলেন নাইম ভাই এবং বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের মুখ থেকে। যাই হোক, এই সম্পর্কে আরো নতুন নতুন কিছু ভিডিও আসতে চলেছে। তো এই সম্পর্কে যদি এখন পর্যন্ত আপনারা কিছু বলতে চান, ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।